ভাইয়া, এটা কেমন জঙ্গল! চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা, আর কোনো পাখিও দেখা যাচ্ছে না। আমার কিন্তু খুবই ভয় করছে ভাইয়া। এটা তো আমার কাছে মনে হচ্ছে আগের জঙ্গলটা থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। ভয় পাস না। যখন তোর সাধুর কথা মনে আছে, সাধু মহারাজ বলেছিলেন এই পথে আমাদের অনেক বাধা আসবে, সব বাধা পেরিয়ে আমাদেরকে সেই দিব্য লোক পর্যন্ত যেতে হবে। তাই আমাদেরকে আমাদের সামনে যে বাধাই আসুক, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর পশু মানব এসে উপস্থিত হয়। তাকে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছে সে এখনই তাদের দুজনকে খেয়ে ফেলতে পারবে। এটা দেখে মদন এবং জগন অনেক ভয় পেয়ে যায়। ভাইয়া, এবার তো মনে হচ্ছে আর রক্ষে নেই। এবার আমাদের এই পশু মানবের হাতে মরতে হবে। ওর চেহারাটা দেখেছো কি ভয়ঙ্কর! আমার দেখতেই তো ভয় লাগছে। ভয় তো আমারও লাগছে জগন, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। সাধুর কথা মনে আছে? সাধু মহারাজ বলেছিলেন এই পথে তোমাদের অনেক বাধা আসবে, সব কিছু তোমাদেরকে পার করে যেতে হবে। আমার মনে হচ্ছে এটাও সে বাধার একটা অংশ। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর হাসি! ভাইয়া, আমার তো ভয় করছে। ও না জানি আমাদের সাথে কি করবে। আমরা কি এখন পালিয়ে যাব নাকি? তাহলে চলো আমরা পিছনের দিকে পালাই। ভয় পাস না মানুষ, আমি তোদের কোনো ক্ষতি করব না। যদি তোরা সৎ মানুষ হোস, যদি তোরা অসৎ হোস, তাহলে তোরা সামনে এগোতে পারবি না। এখানেই তোরা পাথর হয়ে পড়ে থাকবি। কিন্তু তুমি কে? তুমি আমাদের পথ কেন আটকিয়েছ? আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা তো শুধু আমাদের বন্ধুকে বাঁচানোর জন্য দিব্যলোক যাচ্ছি। আমি হচ্ছি এই ধারের রক্ষক। কেউ যদি এই জঙ্গলে প্রবেশ করতে চায়, তাহলে তার আমাকে পার করে যেতে হবে। আর শুধু আমি না, তোমাদেরকে দিব্যলোক যেতে হলে এরকম আরও অনেক বাধা পার হয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা সকল বাধা পার হতে প্রস্তুত। বলুন, আমাদের কি করতে হবে? আমি তোমাদের বুদ্ধির পরীক্ষা নেব, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিতরে যাওয়ার যোগ্য কিনা। যদি তোমরা আমার বুদ্ধির পরীক্ষায় পাশ হতে পারো, তাহলেই তোমরা ভিতরে যেতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনার কাছে বুদ্ধির পরীক্ষা দিতে প্রস্তুত। কারণ আমাদের যে কোনো মূল্যেই হোক আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে। বলুন, কিভাবে আমরা আপনার কাছে বুদ্ধির পরীক্ষা দিব? আমি তোমাদের কিছু ধাঁধা জিজ্ঞেস করব। যদি তোমরা ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারো, তাহলেই তোমরা ভিতরে যেতে পারবে। আর না হয় তোমরা এখানেই পড়ে থাকবে পাথর হয়ে। ঠিক আছে, আপনি শুরু করুন। আমরা প্রস্তুত আপনার ধাঁধার উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, তোমাদের জন্য প্রথম ধাঁধা। আমি সব সময় সামনে যাই, কিন্তু কখনো পিছনে ফিরি না। বলো আমি কে? পশু মানবের মুখে এমন ধাঁধা শুনে তারা কিছুটা ঘাবড়ে যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ভাইয়া, এটা কি হতে পারে যে সব সময় সামনেই যায়, কখনো পিছনে আসে না? আচ্ছা, এমনটা নয় তো সাগরের ঢেউ? আমার মনে হচ্ছে এটা সাগরের ঢেউই হবে। না জগন, এটা সাগরের ঢেউ নয়, কারণ সাগরের ঢেউ জোয়ারের সময় আসে, আবার বাটার সময় অপর দিকে যায়। আমার মনে হচ্ছে এটা অন্য কিছুই হবে। কিন্তু কি হতে পারে, কি হতে পারে? ও, পেয়েছি! এটা হবে সময়, পশু মানবজি। কারণ সময় শুধু সামনে এগিয়ে যায়, কখনো পিছনে ফিরে আসে না। তাই এটার উত্তর হবে সময়। সঠিক উত্তর। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। এটার উত্তর সময়। চলো এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন সমাধানের জন্য নিয়ে যাই। এরপর পশু মানব মদন আর জগনকে নিয়ে একটা পুকুর পাড়ে যায়। সেখানে শুধু একটা পুকুর ছিল, আর কিছুই তেমন ছিল না। সেটা দেখে যখন আর মদন বুঝতে পারছিল না তাদেরকে এখানে কেন আনা হয়েছে, আমাদের এখানে কেন আনা হয়েছে? আমাদের এখানে কি কাজ?
আমাদের তো ধাঁধা সমাধান করার কথা। এখানে তো শুধু একটা পুকুর আছে, আর তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এই পুকুরের মধ্যেই তোমাদের ধাঁধা লুকিয়ে আছে। আর এটা কোনো সাধারণ পুকুর নয়, এটা হচ্ছে একটি মরণ কূপ। এই পুকুরে যেই নামবে সেই সাথে সাথে শেষ হয়ে যাবে। এখন তোমাদের কাছে আমার দ্বিতীয় ধাঁধা। কোনো নৌকা ছাড়া তোমরা কিভাবে এই পুকুর পার হবে? পুকুরের পার দিয়ে হেঁটে যেতে পারবে না, পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে। এটা কি পশু মানব? আপনি তো বলছেন এটা মরণকূপ, তাহলে আমরা এটা কিভাবে পার করব? আপনি তো ধাঁধার নামে আমাদের মারার চেষ্টা করতেছেন। এটা কিন্তু ঠিক না, এটাতে নামলেই তো আমরা মরে যাব। এটা যদি পার হওয়া না যেত তাহলে আমি তোমাদেরকে এটা পার হতে বলতাম না। এটা অবশ্যই পার হওয়া যাবে। তোমরা তোমাদের মাথা খাটাও, তোমাদের বুদ্ধি দিয়ে এটা পার করার চেষ্টা করো, আর নয়তো পাথর হওয়ার জন্য প্রস্তুতি নাও। পশু মানবের এমন কথা শুনে মদন আর জগন খুব চিন্তায় পড়ে গেল। তারা দুজন বুঝতে পারছিল না কি করবে। ভাইয়া, প্রথম ধাঁধাটা তো তেমন কোনো কঠিন ছিল না, সেটা তো শুধু একটা প্রশ্ন ছিল। কিন্তু এবারের ধাঁধাটা না পারলে আমাদের এই পুকুরে প্রাণও দিতে হতে পারে। এখন কি করবে আমার মাথায় তো কিছুই আসছে না। মদন আর জগন চিন্তায় পড়ে গেল। তারা বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই মদন মাটিতে একটি রশি দেখতে পেল। সেটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তারপর সে রশিটি সেখান থেকে তুলে নিল এবং সেটার মধ্যে একটি লাঠি বেঁধে পুকুরের ওই পারে ছুঁড়ল এবং রশিটিকে এপার ওপার বেঁধে দিল। জগন, বুঝতে পারছিস এখন কি করতে হবে? এখন আমরা রশিটা ধরে এপার থেকে ওপারে পার হয়ে যাব। এতে করে আমাদের পানিতে আর পা দিতে হবে না। আমরা রশিটা ধরে খুব সহজে পানিতে পা না দিয়ে পার হয়ে যেতে পারবো। এরপর তারা একে একে রশিটা দিয়ে এপার থেকে ওপারে চলে গেল। এটা দেখে পশুমানব তাদের বুদ্ধির প্রশংসা করল। পশুমানব বলল, বাহ, তোমরা খুব ভালো করছো। তোমাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তোমরা দ্বিতীয় ধাঁধাটিও খুব সহজেই সমাধান করে ফেলেছ। এবার তোমাদের জন্য তৃতীয় ধাঁধা। পশু মানবজি, আমাদেরকে আর কয়টি ধাঁধার সমাধান করতে হবে? কয়টি ধাঁধার সমাধান করতে পারলে আমরা সামনের দিকে এগোতে পারবো? তোমাদেরকে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখনো পর্যন্ত 2টি প্রশ্নের উত্তর দিয়েছ। তোমাদের আরও 5টি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। আরও 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা সামনের দিকে এগোতে পারবে। এবার তৃতীয় ধাঁধার উত্তর দাও। বলো, রক্তের সম্পর্ক নয়, তবু নিজের যেও আপন। ঝগড়া হয় তবু ছাড়ি না, বলো তো সে কে? রক্তের সম্পর্ক নয়, তবুও নিজের চেয়ে আপন। ঝগড়া হয় তবু ছাড়ি না। কি হতে পারে, কি হতে পারে? ও, যার জন্য আমরা এখন লড়াই করছি, বন্ধুত্ব। এটার উত্তর হবে বন্ধুত্ব। কারণ বন্ধুত্বের টানেই আজকে আমরা পাপ্পুকে বাঁচানোর জন্য আমাদের নিজের জীবন বাজিতে রাখছি। বাহ, সঠিক উত্তর। তোমরা এবারও সঠিক উত্তর দিয়েছ। তোমাদের বুদ্ধির প্রশংসা করতে হয়। চলো এবার চতুর্থ ধাঁধা সমাধান করার জন্য যাই। তারপর পশুমানব মদন এবং জগনকে নিয়ে একটি জায়গায় যায়। সেই জায়গাটা ছিল হালকা অন্ধকার, আর সেখানে তাদের সামনে 3টে দরজা ছিল। এগুলো দেখে তারা কিছুটা ঘাবড়ে যায়। তারা বুঝতে পারছিল না এবার তাদের ওপর কী ধাঁধা আসতে চলেছে। এবার তোমাদের চতুর্থ ধাঁধা। তোমাদের সামনে 3টে দরজা আছে। এখানে তোমাদেরকে যে কোনো একটি দরজা বেছে নিতে হবে। এখানে প্রথম দরজার ভিতর আগুনে ভরা, দাও দাও করে আগুন জ্বলছে। দ্বিতীয় দরজার ভিতর একটি 1 বছর ধরে ক্ষুধার্ত সিংহ আছে।
এবং তৃতীয় দরজার ভিতর একটি খুবই বিষাক্ত সাপ আছে। এখন তোমাদেরকে যে কোনো একটি দরজার ভিতর ঢুকতে হবে। বলো, তোমরা কোনটাতে ঢুকবে? এই ধাঁধা শুনে মদন আর জগন চিন্তায় পড়ে যায়। তারা কোনটাতে ঢুকবে? প্রত্যেকটা দরজার ভেতরেই তাদের জন্য মৃত্যু বসে আছে। তারা দুজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ভাইয়া, আমরা কোনটাতে ঢুকব? এখানে তিনটাতেই তো আমাদের জন্য মৃত্যু বসে আছে। প্রথম দরজার ভেতর আগুন জ্বলছে, সেখানে ঢুকলে আমরা সেখানেই জ্বলে পুড়ে মরে যাব। দ্বিতীয় দরজার ভেতর সিংহ বসে আছে, ভিতরে ঢুকলেই আমাদেরকে খেয়ে ফেলবে। আবার তৃতীয় দরজার ভেতর একটা বিষাক্ত সাপ বসে আছে, গেলেই আমাদেরকে চোবল মেরে মেরে ফেলবে। তবে আমার মনে হয় আমাদের সাপেরটাতে যাওয়া উচিত, কারণ সাপটাকে আমাদের মারার একটু সম্ভাবনা থাকবে। আমরা চাইলে সাপটাকে মেরে ফেলতে পারবো। না, যখন আমরা জানি না সাপটা কত বড়, যদি বড় সাপ হয় তাহলে তো আমরা তাকে মারতে পারবো না। কিন্তু সিংহটা তো আজকে 1 বছর ধরে ক্ষুধার্ত, তার মানে সে এতদিন না খেয়ে থাকতে থাকতে এখন হয়তো মারা গেছে। আর যদি বেঁচেও থাকে তাহলেও সে একদম মরার মতো বেঁচে আছে। তাই আমাদের সিংহের দরজাটাই খোলা উচিত। এরপর মদন সিংহ থাকা দ্বিতীয় দরজাটি খুলে ফেলল এবং তারা দেখল একটি সিংহ সেখানে মরে পড়ে আছে। বাহ, তোমরা সত্যিই খুব বুদ্ধিমান। তোমাদের আর মাত্র 3টি ধাঁধা বাকি আছে। এই 3টি শেষ করতে পারলেই তোমরা সামনের দিকে এগোতে পারবে। এবার তোমাদের 5ম ধাঁধা। বলো তো, জঙ্গলে একটা পুকুর আছে, দিনে একটা ফুল ফোটে, প্রতিদিন ফুল দ্বিগুণ হয়, 30 দিনে পুরো পুকুর ভরে যায়। তাহলে বলো, অর্ধেক ভরতে কতদিন লাগবে? 29 দিন লাগবে, কারণ এটা প্রতিদিন দ্বিগুণ হয়। তার মানে 29 নম্বর দিনে এটা পুকুরের অর্ধেক ছিল, 30 নম্বর দিনে দ্বিগুণ হয়ে পুরো পুকুর ভরে গেছে। সঠিক উত্তর। চলো এবার 6ষ্ঠ ধাঁধার সমাধান করি। আর মাত্র 2টি ধাঁধাই তোমাদের বাকি আছে। এরপর পশু মানব তাদেরকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা কুয়ার সামনে যায়। তোমাদের 6ষ্ঠ ধাঁধা হলো এই কুয়া। এই কুয়োটি হলো জাদুকরী বিষের কুয়ো। এই কুয়ো থেকে মাত্র একবারই পানি তোলা যাবে। প্রথমবার পানি আর দ্বিতীয়বার বিষ। এখন বলো, হাত না লাগিয়ে কিভাবে এই কুয়ো থেকে পানি তুলবে? পশু মানবজি, আমি এই কুয়ো থেকে পানি না তুলেই পান করব। আমি এখান থেকে হাত না লাগিয়েই পানি তুলব। এরপর মদন একটা দড়ি নিল এবং দড়িটার সঙ্গে একটা কাপড় বেঁধে নিল। তারপর ধীরে ধীরে কুয়ার কাছে গেল এবং কুয়ার ভেতরে কাপড় বাঁধা দড়িটা আস্তে আস্তে নামাতে শুরু করল। কিছুক্ষণ পর কাপড় সহ দড়িটাকে সে কুয়া থেকে টেনে তুলল এবং সেই ভেজা কাপড় থেকে টপ টপ করে পড়া পানি সে পান করল। আপনি বলেছিলেন কুয়োর ভেতর থেকে একবারই পানি তোলা যাবে, কিন্তু আমি তো পানি তুলিনি। দড়ি আর কাপড়ের সাহায্যে পানি শুঁচে নিয়েছি এবং পান করেছি। আপনার চ্যালেঞ্জ দিল হাত না লাগিয়ে পানি পান করা, সেটাই আমি পূরণ করেছি। বাহ বাহ, অতুলনীয়। তোমাদের বুদ্ধির তুলনা হয় না। ঠিক আছে, এবার চলো, তোমরা এবার আমার শেষ প্রশ্নের উত্তর দিবে। চলো আমরা আমাদের পথের জায়গায় চলে যাই। এরপর পশু মানব মদন এবং জগনকে নিয়ে আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসে এবং তাদেরকে বলে, চলো এবার তোমাদের শেষ এবং সবথেকে সহজ একটা প্রশ্ন বলি। আমি চোখে দেখা যায় না, কিন্তু সবাই চায় আমাকে। আমি দিতে গেলে হারাই না কিছু, বরং পাই মানুষের হৃদয়। বলো আমি কি?
এই ধাঁধা শুনে তারা কিছুক্ষণ ভাবল। তারপর জগন বলল, মানবতা। এটার উত্তর হবে মানবতা। কারণ চোখে দেখা যায় না, মানবতা কোনো ভৌত বস্তু নয়। সবাই চায় আমাকে, মানুষ সবাই মানবিকতা চায়। দিতে গেলে হারাই না কিছু, বরং পাই মানুষের হৃদয়। যারা অন্যকে সাহায্য করে বা দয়ালু হয়, তারা মানুষের ভালোবাসা ও সম্মান পায়। তোমাদের বুদ্ধির প্রশংসা যত করি ততই কম হয়, তোমাদের বুদ্ধির তুলনা হয় না। ঠিক আছে, এখন তোমাদের জন্য সামনে যাওয়ার পথ খোলা, কিন্তু মনে রাখবে এই জঙ্গলে তোমাদেরকে হয়তো আরও অনেক পরীক্ষা দিতে হবে, কারণ দিব্যলোক যেতে হলে একদম একজন ভালো মনের পাক পবিত্র মানুষকে যেতে হয়। তাই তোমাদের আরও অনেকভাবে পরীক্ষা নেওয়া হতে পারে, সতর্ক থাকবে। পশু মানবজি, আমরা সতর্ক থাকব। আমরা আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আর আমরা যদি আর কোনো বিপদে পড়ি, তাহলে আমরা কি করব? তোমরা যদি এই জঙ্গলের মধ্যে আর কোনো বড় বিপদে পড়ো, তাহলে তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমাদের সাহায্য করব। তবে মনে রেখো, আমি শুধুমাত্র তোমাদের একবারই সাহায্য করতে পারব। তারপর আর আমার ক্ষমতা থাকবে না তোমাদেরকে সাহায্য করার। তাই যাই করবে বুঝে শুনে সঠিক করবে, ভুল পথে গেলে তোমাদের রক্ষে থাকবে না। এই কথা বলে পশু মানব সেখান থেকে চলে যায় এবং রাস্তা খালি হয়ে যায়। এখন তাদের জন্য সামনে যাওয়ার আর কোনো বাধা ছিল না। তারপর তারা দুজন সেখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করল। তারা পিছনে অনেক বড় একটা বাধা টপকে এসেছিল, কিন্তু এখনও তাদের কাছে তেমন শান্তি লাগছিল না, কারণ তারা জানত সামনে তাদের জন্য আরও অনেক বাধা অপেক্ষা করছে। তাদের মনে কিছুটা ভয় ছিল, কিন্তু তারপরও তারা সাহস করে সামনের দিকে এগোতে থাকল। চলতে চলতে হঠাৎ সামনে তারা খুব সুন্দর এবং একটি রসালো বিভিন্ন ফলের গাছ দেখতে পেল। গাছটিতে বিভিন্ন ধরনের ফল পেকে আছে। চোখের সামনে এত সুন্দর রসালো ফল দেখে তারা আর লোভ সামলাতে পারছিল না। ভাইয়া দেখো, এই গাছে কত রসালো ফল, এগুলো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, আর আমাদেরও কিন্তু খুব খিদে পেয়েছে। চলো এখানে আমাদের পেট পূজাটা সেরে ফেলি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চোখের সামনে এরকম রসালো ফল দেখলে কেই বা নিজেকে সামলাতে পারবে, তাও আবার সব আমাদের পছন্দের ফল। চল এক কাজ করি, আমরা কিছু ফল এখানে খেয়ে নেই, আবার কিছু ফল আমাদের বাকি পথের জন্য নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। বাকি পথ আমরা কোথায় কি পাই না পাই তার তো কোনো ঠিক নেই। তাহলে চলো আমরা এখান থেকেই বাকি পথের রসদ এবং খাবার নিয়ে নিই, যাতে আমাদের আর বাকি পথে কোনো খাবার না পেলেও আমাদের সমস্যা না হয়। এই কথা বলে মদন এবং জগন সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া শুরু করল। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ একটি রহস্যময় এবং ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। তোমরা এটা কি করলে? তোমরা এই গাছের ফল কেন খেলে? তোমাদের ভিতর তো দেখছি লোভে ভরা। তোমরা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারলে না। এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।
এই কথা শুনে মদন আর জগন অনেক ভয় পেয়ে গেল। তারা মনে মনে ভাবছিল তারা আসলেও অনেক বড় ভুল করে ফেলেছে। তারা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারল না। তারপরও তারা ভয়ে ভয়ে বলল, কে কে কথা বলছে? এখানে কে আছে? সামনে এসো। ঠিক তখনই সেখানের মাটি কাঁপতে শুরু করল। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সেই গাছটি একটি ভয়ঙ্কর রাক্ষসী গাছে পরিণত হল। তার প্রত্যেকটি ফল যেন মানুষের কঙ্কালের মতো লাগছে। তার শরীরটা সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। গাছটাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর ক্ষুধার্ত প্রাণী খাবারের জন্য ওত পেতে বসে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই গাছটা তাদের সাথে কি করবে? এটা দেখতে পারবে পরের পর্বে। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পরের পর্ব লিখে কমেন্ট করো।